আজ আমরা দক্ষিণ ভারতের ইতিহাসের এমন এক রোমাঞ্চকর অধ্যায়ে ডুব দিতে চলেছি যার কথা হয়তো অনেকেই সেভাবে জানেন না। আমরা কথা বলবো দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলোকে নিয়ে, তাদের ক্ষমতা, তাদের অসাধারণ সংস্কৃতি আর ইসলামী ঐতিহ্যের সেই ভিন্ন রূপ যা তারা এই অঞ্চলে নিয়ে এসেছিল। চলুন শুরু করা যাক এই ছবিটা দিয়ে। দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো সাধারণ যুদ্ধের ছবি, তাই না? কিন্তু না, এটা দক্ষিণ ভারতের ইতিহাস বদলে দেওয়া একটা মুহূর্তের ছবি, তালিকোটার যুদ্ধ। এই একটা যুদ্ধই একটা বিশাল সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল আর দক্ষিণের রাজনৈতিক মানচিত্র মানে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আর এখানে কিন্তু আসল প্রশ্নটা লুকিয়ে আছে, তাই না? যে পাঁচটা রাজ্য সারাক্ষণ একে অপরের সঙ্গে লড়ছে, তারা হঠাৎ করে একজোট হলো কিভাবে? কি এমন ঘটেছিল যে তারা তাদের সবচেয়ে বড় শত্রু বিজয়নগর সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য হাতে হাত মেলাল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই জোটের রহস্যটা বুঝতে গেলে আমাদের গল্পের একটু পেছনে যেতে হবে, কারণ এই পাঁচটা রাজ্যের জন্মই হয়েছিল আর একটা বিশাল সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকে, যার নাম ছিল বাহমানি সালতানাত। ভাবা যায় মাত্র কয়েক দশকের মধ্যে একটা গোটা সাম্রাজ্য কেমন করে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দেখুন, ১৪৯০ সালে ভাঙনটা শুরু হলো। আহমেদনগর, বিজাপুর আর বেরার বলল, আমরা আর একসাথে নেই, আমরা স্বাধীন। এর ঠিক পরেই ১৫১৮ সালে গোলকোন্ডা তাদের পথ ধরল। আর শেষে ১৫২৮ সালে বিদরও যখন আলাদা হয়ে গেল, তখন বাহমনি সালতানাত বলে আর কিছুই রইল না। ওটা পুরোপুরি ইতিহাস হয়ে গেল। তো এই যে পাঁচটা রাজ্যের কথা আমরা বলছি, এরাই আমাদের গল্পের মূল চরিত্র। আহমেদনগরের নিজাম শাহী, বেরারের ইমাদ শাহী, বিদারের বারিদ শাহী, বিজাপুরের আদিল শাহী আর গোলকোন্ডার কুতুব শাহী। এরাই ছিলেন এই নতুন রাজ্যগুলোর প্রতিষ্ঠাতা। আর অদ্ভুত ব্যাপার হল, এদের সবার ভাগ্য কিন্তু একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল। আচ্ছা, পাঁচটা নতুন রাজ্য তো হল, তার মানে কি দাক্ষিণাত্যে শান্তি ফিরে এলো? একদমই না, বরং শুরু হলো এক নতুন ধরনের সংঘাতের যুগ। একটা এমন সময় যেখানে আজ যে বন্ধু, কাল সে শত্রু। জোট তৈরি হতো, আবার ভেঙে যেত, মানে যুদ্ধ প্রায় লেগেই থাকত। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পাঁচটা রাজ্যের জন্ম কিন্তু একই জায়গা থেকে, বাহমানি সালতানাত থেকে। কিন্তু তারপরও তারা ছিল একে অপরের কট্টর শত্রু। জমি, ক্ষমতা এই সব নিয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে মারামারি করত। তবে হ্যাঁ, তাদের সবার একজন কমন শত্রু ছিল, আর সেটা হলো দক্ষিণের বিশাল আর শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্য। আর এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। বিজয়নগরের শাসক রাম রায়, উনি কিন্তু খুব চতুর একজন লোক ছিলেন। প্রায় ২০ বছর ধরে তিনি কি করেছেন জানেন? এই সুলতানি রাজ্যগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছেন, মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ওদের আপসি দুর্বলতার সুযোগ নিয়ে নিজের সাম্রাজ্যকে একদম সুরক্ষিত রেখেছিলেন। কিন্তু এই খেলা তো আর সারা জীবন চলতে পারে না, তাই না? একটা সময় সুলতানরা রাম রায়ের এই চালটা ধরে ফেললেন, আর যখন তারা বুঝলেন যে তাদের সাথে কি খেলা হচ্ছে, তার ফল হলো একটাই, তালিকোটার সেই ভয়ঙ্কর যুদ্ধ, আমাদের গল্পের ঠিক কেন্দ্রবিন্দু। এরপর যা ঘটল তা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি। যে রাজ্যগুলো একে অপরকে সহ্য করতে পারত না, সেই আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা আর বিদর নিজেদের সমস্ত শত্রুতা ভুলে একজোট হয়ে গেল। হ্যাঁ, বেরার অবশ্য এই জোটে আসেনি। তাদের সবার তখন একটাই লক্ষ্য, রামরায় আর তার বিজয়নগর সাম্রাজ্যের পতন। যুদ্ধটা ছিল একেবারে সিনেমার মতো। প্রথমে তো মনে হচ্ছিল বিজয়নগরই জিতে যাবে, কিন্তু তখনই জোটের বাহিনী একটা ভয়ঙ্কর চাল চালল। ওরা কামানের ভেতর লোহার গোলার বদলে মুঠো মুঠো তামার পয়সা ভরে ছুটতে শুরু করল। ভাবুন একবার অবস্থাটা, বিজয়নগরের সেনাবাহিনী একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই চরম বিশৃঙ্খলার মধ্যেই রামরায় ধরা পড়লেন এবং তাকে সাথে সাথেই হত্যা করা হলো। আর কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল বিজয়নগরেরই ২ সেনাপতি। তারা বিশ্বাসঘাতকতা করে যোগ দিল সুলতানদের সাথে। ব্যাস, খেলা শেষ। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধটা কি আসলেই একটা হিন্দু মুসলিম যুদ্ধ ছিল? দেখুন, পুরনো দিনের ঐতিহাসিকরা অনেকেই বলতেন হ্যাঁ, এটা ছিল ধর্মের লড়াই। কিন্তু এখনকার ঐতিহাসিকরা বলেন দাঁড়ান, ব্যাপারটা এতটা সাদাকালো নয়। তাদের মতে এটা আসলে ছিল রাজনৈতিক ক্ষমতার লড়াই। একদিকে রাম রায়ের আগ্রাসন, অন্যদিকে সুলতানদের নিজেদের রাজ্য বাঁচানোর চেষ্টা। যুদ্ধটা সেখান থেকেই শুরু। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, দুই পক্ষের রাজদরবারেই কিন্তু পারস্যের সংস্কৃতির অনেক প্রভাব ছিল। তাই ধর্মীয় বিভেদের চেয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাটাই এখানে বড় হয়ে ওঠে। যুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ, একেবারে বিধ্বংসী। বিজয়ী সুলতানরা বিজয়নগর শহরটাকে, মানে তৎকালীন বিশ্বের অন্যতম সেরা একটা শহরকে পুরোপুরি ধ্বংস করে দেয়।
এই একটা আঘাতেই বিজয়নগর সাম্রাজ্য এমনভাবে ভেঙে পড়ল যে তারা আর কোনোদিনও তাদের সেই পুরনো গৌরবে ফিরতে পারেনি। কিন্তু দাক্ষিণাত্যের সুলতানদের গল্পটা শুধু যুদ্ধ আর রাজনীতির নয়, এখানেই তো আসল চমকটা। অবাক করার মতো ব্যাপার হলো, এই লাগাতার অশান্তির মধ্যেই তারা শিল্প, স্থাপত্য আর সংস্কৃতির এমন এক স্বর্ণযুগ তৈরি করেছিল যা এক কথায় অবিশ্বাস্য। চলুন এবার সেই গল্পটা শোনা যায়। এই একটা কথাই দাক্ষিণাত্যের শিল্পের মূল দর্শনটা খুব সুন্দরভাবে বলে দেয়। দেখুন, মুঘল শিল্পীরা চাইতেন যা দেখছেন ঠিক তাই আঁকতে, একদম বাস্তব। কিন্তু দাক্ষিণাত্যের শিল্পীরা ছিলেন অন্যরকম। তারা বাস্তবতার চেয়েও বেশি আগ্রহী ছিলেন একটা গভীর আধ্যাত্মিক যাত্রায়। তাদের ছবিতে থাকত রহস্য আর কল্পনার ছোঁয়া। আর তাদের স্থাপত্য, সে তো বিশালতা আর সূক্ষ্মতার এক অবাক করা মেলবন্ধন। একদিকে যেমন বিজাপুরের গোল গম্বুজ, এর গম্বুজটা এত বড় যে আজকের ইঞ্জিনিয়াররাও দেখে অবাক হয়ে যান। আবার অন্যদিকে দেখুন বিদর দুর্গের মতো স্থাপত্য, যেখানে পারস্যের নকশা আর ভারতের নিজস্ব কারুশিল্প এমনভাবে মিশে গেছে যে চোখ ফেরানো যায় না। আর তাদের চিত্রকলা, শুধু এই ছবিটার দিকে একবার তাকান, কি অসাধারণ রঙের ব্যবহার, কি একটা কাব্যিক পরিবেশ। দাক্ষিণাত্যের এই মিনিয়েচার পেইন্টিংগুলো তাদের ওই স্বপ্নীল বিলাসবহুল মেজাজের জন্যই কিন্তু সারা বিশ্বে পরিচিত। আসলে তাদের আসল উত্তরাধিকার ছিল এই কালচারাল মিক্সিং বা সাংস্কৃতিক সংমিশ্রণ। তারা দাক্ষিণী বলে একটা নতুন ভাষার জন্ম দিয়েছিল, বিদ্রিওয়ারের মতো অসাধারণ সব ধাতব শিল্প তৈরি করেছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা শুধু একটা জোড়াতালি দেওয়া মিশ্রণ ছিল না, এটা ছিল দাক্ষিণাত্যের জন্য একটা সম্পূর্ণ নতুন পরিচয় তৈরি করার চেষ্টা, যা উত্তর ভারত বা একদম দক্ষিণের থেকে একেবারে আলাদা। সব মিলিয়ে তারা এমন একটা সংস্কৃতি রেখে গেছে যা সত্যিই অনন্য, যা আজও দাক্ষিণাত্যের পরিচয়ের একটা বড় অংশ। কিন্তু ইতিহাসের নিয়ম তো বড়ই কঠিন। যে সুলতানি রাজ্যগুলো এত সুন্দর জিনিস তৈরি করেছিল, তাদেরও একদিন পতন ঘনিয়ে আসে। চলুন এবার আমরা তাদের গল্পের শেষ অধ্যায়ে যাই। আর এখানেই আসল ট্র্যাজেডিটা। তালিকোটার যুদ্ধের সময় যে ঐক্যটা তারা দেখিয়েছিল, সেটা ছিল খুবই ক্ষণস্থায়ী। যুদ্ধ শেষ হতেই তারা আবার পুরনো শত্রুতা আর নিজেদের মধ্যে মারামারিতে ফিরে গেল। আর ঠিক এই অনৈক্যের সুযোগটাই নিল উত্তর থেকে উঠে আসা নতুন এক মহাশক্তি, মুঘল সাম্রাজ্য। এর পরের ঘটনাটা বেশ করুণ। দেখুন কিভাবে একে একে সবাই হারিয়ে গেল। প্রথমে ছোট রাজ্যগুলোকে বড় রাজ্যগুলো গিলে ফেলল, আর তারপর প্রায় ১০০ বছর ধরে মুঘলরা একে একে আহমদনগর, তারপর বিজাপুর আর শেষে গোলকণ্ডকেও নিজেদের সাম্রাজ্যের অংশ করে নিল। এভাবেই দাক্ষিণাত্যের সুলতানি যুগের ওপর জবনিকা পড়ল। হ্যাঁ, তাদের রাজনৈতিক ক্ষমতার অবসান হয়েছে ঠিকই, কিন্তু তাদের সাংস্কৃতিক প্রভাব, সেটা আজও দাক্ষিণাত্যের শিল্পে, ভাষায়, সেখানকার মানুষের পরিচয়ের মধ্যে বেঁচে আছে। মানে রাজ্য হয়তো হারিয়ে গেছে, কিন্তু তারা যে সৌন্দর্য আর ঐতিহ্য তৈরি করে গিয়েছিল সেটা রয়ে গেছে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন রেখে। দাক্ষিণাত্যের সুলতানদের এই পুরো গল্পটা আমাদের একটা জিনিসই শেখায়, রাজনৈতিক ক্ষমতা হয়তো ক্ষণস্থায়ী, একদিন না একদিন তা শেষ হয়েই যায়। কিন্তু শিল্প, সংস্কৃতি আর মানুষের সৃষ্টি, এগুলো কি সত্যিই অমর নয়? ভাবনার বিষয়, তাই না?